কল্পনা করুন এমন একটি পৃথিবী যেখানে বাইরে পা রাখা মাত্রই নিশ্চিত মৃত্যু। চারিদিকে শুধু বরফ আর বরফ। পুরো পৃথিবীতে বেঁচে আছে মাত্র কয়েক হাজারই মানুষ, আর তাদের শেষ আশ্রয় একটি ট্রেন, যে ট্রেনটি গত 17 বছর ধরে এক মুহূর্তের জন্য থামেনি, কারণ এই ট্রেন থেমে গেলে শেষ হয়ে যাবে মানবজাতির অস্তিত্ব। কিন্তু এই ট্রেনের ভিতরেও সবাই সমান নয়। সামনের বগিতে ধনীরা রাজাদের মতো বিলাসবহুল জীবন কাটায়, আর একেবারে পিছনের বগিতে গরিব মানুষগুলো দিনের পর দিন ক্ষুধা, অত্যাচার আর অপমান সহ্য করে শুধু বেঁচে থাকার জন্য। কিন্তু যখন অত্যাচারের সীমা ছাড়িয়ে যায়, তখন পেছনের বগি থেকে উঠে দাঁড়ায় কার্টিস নামের এক যুবক। তার একটাই লক্ষ্য, ট্রেনের প্রতিটি দরজা ভেঙে সামনে এগিয়ে যাওয়া এবং মুখোমুখি হওয়া সেই রহস্যময় ব্যক্তির যে এই পুরো পৃথিবীর ভাগ্য নিয়ন্ত্রণ করছে। কিন্তু সামনে যত এগোয় সে, ততই একের পর এক ভয়ঙ্কর সত্য সামনে আসে তার, যা শুধু কার্টিস নয়, আপনাকেও স্তব্ধ করে দেবে। তাহলে কি ছিল এই ট্রেনের গোপন রহস্য? কেন এই ট্রেন কোনোভাবেই থামতে পারত না? আর শেষ পর্যন্ত কার্টিস কি মানবজাতিকে মুক্ত করতে পেরেছিল? চলুন আজ জানি এই সিনেমার সম্পূর্ণ গল্পটি। এই গল্পটি হলো ভবিষ্যতের একটি গল্প। আজ থেকে প্রায় 17 বছর আগে পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। পৃথিবীকে এই বিপর্যয় থেকে রক্ষা করার জন্য বিজ্ঞানীরা বায়ুমণ্ডলে CW7 নামের একটি কৃত্রিম কুলিং উপাদান ছড়িয়ে দেয়। এর উদ্দেশ্য ছিল পৃথিবীর তাপমাত্রা কমিয়ে জলবায়ুকে স্বাভাবিক করা, কিন্তু পরিকল্পনা তাদের সম্পূর্ণ ব্যর্থ হয়। তাপমাত্রা কমার পরিবর্তে পৃথিবী এতটাই ঠান্ডা হয়ে যায় যে পুরো পৃথিবী বরফের পুরো স্তরে ঢেকে যায়। শুরু হয় এক নতুন তুষার যুগ। এই ভয়াবহ দুর্যোগে পৃথিবীর প্রায় সব মানুষ ও প্রাণী মারা যায়। কেবল অল্প কিছু মানুষ বেঁচে থাকতে পারে, আর তারা সবাই আশ্রয় নেয় একটি বিশাল ট্রেনে। এই ট্রেনটি আইস এজ শুরু হওয়ার ঠিক আগে উইলফোর্ড ইন্ডাস্ট্রি তৈরি করেছিল। পৃথিবী জুড়ে প্রায় 4,38,000 কিলোমিটার দীর্ঘ রেললাইনের উপর ট্রেনটি অবিরাম চলতে পারত। এটি পৃথিবীর প্রায় প্রতিটি দেশ অতিক্রম করত। ট্রেনটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এর শক্তিশালী ইঞ্জিন। এই ইঞ্জিন নিজেই নিজের শক্তি উৎপন্ন করতে পারত, ফলে বাইরের প্রচণ্ড ঠান্ডা কিংবা গরম কোনোটি ট্রেনের উপর কোনো প্রভাব ফেলতে পারত না। ট্রেনটি এত দ্রুত গতিতে চলত যে মাত্র 1 বছরে পুরো পৃথিবী একবার প্রদক্ষিণ করে ফেলত। তবে এই বিলাসবহুল ট্রেনটি মূলত ধনী মানুষদের জন্যই তৈরি করা হয়েছিল। যারা প্রচুর অর্থ দিয়ে টিকিট কিনেছিল তারা ট্রেনের সামনের বগিগুলিতে অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করত, যেখানে ছিল উন্নত মানের খাবার, আরামদায়ক ঘর, বিনোদনের ব্যবস্থা এবং আধুনিক সব সুযোগ সুবিধা। অন্যদিকে অসহায় দরিদ্র ও মধ্যবিত্ত মানুষেরা কেবল প্রাণ বাঁচানোর জন্যই কোনো মতে এই ট্রেনে উঠে পড়েছিল। তাদের ট্রেনের একেবারে শেষ অংশে অর্থাৎ টেল সেকশনে বন্দি করে রাখা হয়েছিল। তাদের জীবন ছিল নরকের চেয়েও ভয়াবহ। ভালো খাবার তো দূরের কথা, ঠিকমতো ঘুমানোর জন্য একটি বিছানাও ছিল না। প্রতিদিন খাবার হিসেব করে তাদের দেওয়া হতো, আর সেটা ছিল একটি করে কালো রঙের প্রোটিন বার। এইভাবেই টানা 17 বছর ধরে টেল সেকশনে মানুষগুলো অমানবিক কষ্টের মধ্য দিয়েই কাটিয়ে আসছিল। তবে এর আগে একবার তারা নিজেদের অধিকার আদায়ের জন্য বিদ্রোহ করেছিল, কিন্তু ট্রেনের সশস্ত্র গার্ডেরা নির্মমভাবে সেই বিদ্রোহ দমন করে অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করে দেয়। সেই ঘটনার পর থেকেই গার্ডেরা সবসময় টেল সেকশনের মানুষের উপর কঠোর নজরদারি চালাতো, যাতে আর কেউই বিদ্রোহ করতে সাহস না পায়। কিন্তু এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই কার্টিস নামের এক তরুণ আবারও বিদ্রোহের পরিকল্পনা শুরু করে। এই পরিকল্পনায় তাকে বুদ্ধি দিয়েছিল গিলিয়াম নামের একজন বৃদ্ধ ব্যক্তি। কার্টিসের একটাই লক্ষ্য ছিল, যে কোনো মূল্যে ট্রেনের একেবারে সামনের অংশে পৌঁছে মূল ইঞ্জিনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। তাদেরকে এই কাজে একজন রহস্যময় ব্যক্তি সাহায্যও করছিল। ট্রেনের ভিতরে থাকা এক রহস্যময় ব্যক্তি মাঝে মধ্যেই প্রোটিন বারের ভিতরে লুকিয়ে গোপন বার্তা পাঠাতো তাদেরকে। সেই বার্তাগুলিতে লেখা থাকতো পরবর্তীতে তারা কি করবে। একদিন কার্টিসের হাতে আবারও এমন একটি বার্তা আসে, যেখানে একটি নাম লেখা ছিল, নামগুং মিনসু। কার্টিস জানতো নামগুং একজন অসাধারণ সিকিউরিটি স্পেশালিস্ট। এই ট্রেনের অধিকাংশ সিকিউরিটি ব্যবস্থা এবং মেকানিক্যাল দরজাগুলোর নকশা তিনিই তৈরি করেছিলেন। কিন্তু বর্তমানে তিনি ট্রেনের সামনের একটি জেলে সেকশনে বন্দী ছিলেন, যা টেল সেকশন থেকে মাত্র 3 বগি সামনে অবস্থিত ছিল। কার্টিস তখন একটি ঝুঁকিপূর্ণ পরিকল্পনা তৈরি করে। প্রতিদিন সকালে গার্ডেরা যখন প্রোটিন বার দেওয়ার জন্য দরজা খুলে ভিতরে ঢুকে আসে, ঠিক সেই মুহূর্তে তারা গার্ডেদের উপর অতর্কিত হামলা চালাবে। এরপর 3টি বগি অতিক্রম করে জেল সেকশনে পৌঁছে নামগুংকে মুক্ত করবে। কার্টিসের বিশ্বাস ছিল, নামগুং মুক্ত হলে তিনি একে একে সামনে সিকিউরিটি দরজাগুলিকে খুলে দিতে পারবে এবং তাদের ইঞ্জিন রুম পর্যন্ত পৌঁছানোর পথ তৈরি হবে। তবে অনেকেই ভয় পাচ্ছিল, কারণ গার্ডেদের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছিল। কিন্তু কার্টিসের ধারণা ছিল ভিন্ন। আগের বিদ্রোহ দমন করার সময় গার্ডেরা তাদের সব গুলি ব্যবহার করে ফেলেছিল।
তাই এখন তারা মানুষকে শুধু ভয় দেখানোর জন্য খালি বন্দুক নিয়ে ঘুরত। টেল সেকশনে এডগার নামে একজন অল্পবয়স্ক ছেলে ছিল। সে কার্টিসকে নিজের নায়ক মনে করত এবং তার এই পরিকল্পনাতে তাকে সবসময় সহযোগিতা করছিল। তারা তাদের পরিকল্পনা সফল করার জন্য প্রস্তুত হয়ে যায়। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। ঠিক তখনই ট্রেনের সামনের অংশ থেকে হলুদ কোট পরা এক রহস্যময় মহিলা টেল সেকশনে আসে। সে মেডিকেল পরীক্ষার অজুহাতে সব শিশুদের এক জায়গায় জড়ো করে এবং তাদের উচ্চতা মেপে দুজন শিশুকে জোরপূর্বক বেছে নেয়। একজন বাবা প্রতিবাদ করে রাগের মাথায় তার দিকে একটি জুতো ছুঁড়ে মারে। জুতোর আঘাতে মহিলার কপাল ফেটে রক্ত বের হতে থাকে, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি খুব জোরে হেসে উঠে দুজন শিশুকে সঙ্গে নিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় ট্রেনের প্রভাবশালী কর্মকর্তা ম্যাসন। তিনি ওই বাচ্চার বাবাকে বিদ্রোহ করার জন্য এমন নির্মম শাস্তি দেয় যা দেখে উপস্থিত সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। গার্ডেরা লোকটির একটি হাত ট্রেনের বাইরে বরফের মধ্যে কিছুক্ষণ ধরে রাখে। হাতটি সম্পূর্ণ জমে পাথরের মতো শক্ত হয়ে যায় এবং এরপর একটি হাতুড়ির আঘাতে সেটি কাচের মতো ভেঙে টুকরো টুকরো করে দেয় তারা। লোকটি যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এরপর ম্যাসন গম্ভীর গলায় বলে, তোমরা সবাই উইলফোর্ডের দয়ায় বেঁচে আছো। তোমাদের স্থান সবসময় সামনের শ্রেণীর মানুষের নিচে। প্রতিবাদ করার কোনো অধিকার তোমাদের নেই। এই নির্মম ঘটনা কার্টিস এবং তার সঙ্গীদের মনে বিদ্রোহের আগুনকে আরো তীব্র করে তোলে। পরদিন সকালে তাদের পরিকল্পনা মতো তারা তৈরি হয়ে যায়। তাদের সবার চোখে একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে ট্রেনের সামনের দিকে এগিয়ে যাওয়া। ঠিক তখনই প্রতিদিনের মতো গার্ডেরা প্রোটিন বার দেওয়ার জন্য টেল সেকশনের দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই তারা তৈরি হয়ে যায়। কিন্তু গার্ডেদের হাতে বন্দুক দেখে অনেকেই শেষ মুহূর্তে ভয় পেয়ে যায়। কেউ সামনে এগোনোর সাহস পাচ্ছিল না। তখন কার্টিস সবার সামনে এগিয়ে যায়। সে একজন গার্ডের বন্দুক নিজের মাথায় ঠেকিয়ে কোনো দ্বিধা ছাড়াই ট্রিগার টিপে দেয়। তবে বন্দুক থেকে কোনো গুলি বের হয় না। কার্টিসের ধারণায় সত্যি প্রমাণিত হয়। এটি দেখেই টেল সেকশনে মানুষের ভয় মুহূর্তেই সাহসে পরিণত হয়। সবাই একসাথে মিলে গার্ডেদের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা গার্ডেদের নির্মমভাবে মারধর করে তাদের হাত থেকে অস্ত্র কেড়ে নেয়। এরপর একটি লোহার রড ওই মেকানিক্যাল দরজার মাঝখানে আটকে দেয়, যাতে দরজাটি আর বন্ধ না হতে পারে। কার্টিস ও তার সঙ্গীরা একে একে কয়েকটি বগি পেরিয়ে অবশেষে জেল সেকশনে পৌঁছে যায়। সেখানে বন্দীদের ছোট ছোট মেটাল ক্যাপসুলের মতো ঘরে আটকে রাখা হয়েছিল। একজন গার্ডের কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে এডগার নামগুং মিনসুর ঘর খুলে দেয়। ঘুম ভেঙে ধীরে ধীরে উঠে বসে নামগুং। নামগুং আসলে এক নেশাগ্রস্ত ব্যক্তি ছিল। সেই ট্রেনে এক ধরনের বজ্র পদার্থ থেকে তৈরি নেশাজাতীয় ট্যাবলেট ব্যবহার করা হতো, যা কারখানার ক্ষতিকর আবর্জনা দিয়ে তৈরি করা হতো। আর এই কারণেই সেই ট্যাবলেট জ্বলনশীল ছিল। নামগুংয়ের সেই ট্যাবলেটের তীব্র নেশা ছিল। এই দুর্বলতার সুযোগ নিয়ে কার্টিস নামগুংয়ের সাথে একটি চুক্তি করে যে যদি তাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে সে, তবে প্রতিটি দরজা খোলার বিনিময়ে তাকে একটি করে নেশার ট্যাবলেট দেওয়া হবে। কিন্তু তখনই নামগুং তার পাশের জেলখানাটি খোলে, যার ভিতরে তার নিজের মেয়ে ইয়োনাও বন্দী ছিল। নামগুং জানায়, মাদকের 2টি করে ট্যাবলেট লাগবে আমাদের দুজনের জন্য, কারণ আমার মেয়েও আমাদের সাথে যাবে। এই শর্তে কার্টিস রাজি হয়। তারপর নামগুংয়ের দক্ষতায় ট্রেনের দরজাগুলো খুলতে খুলতে আরও 2টি সেকশন সামনে এগিয়ে যায় তারা। নামগুং যখন 3য় দরজাটি খোলার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই নামগুংয়ের মেয়ে ইয়োনা দরজা না খুলেই বলে ওঠে, ভিতরে একটা মানুষ ঝুলে রয়েছে। সবাই অবাক হয়ে তার দিকে তাকায়, কারণ দরজাটি তখনও খোলা হয়নি। দরজা খোলার পর দেখা যায় সত্যিই একজন লোক ছাদ থেকে ঝুলে একটি নষ্ট মেশিন মেরামত করছে। ইয়ানোর এই অদ্ভুত ক্ষমতা দেখে সবাই অবাক হয়ে যায়। এটি ছিল ট্রেনের ফুড প্রসেসিং সেকশন। এখানেই টেল সেকশনের মানুষের জন্য প্রোটিন বার তৈরি করা হতো। যে ব্যক্তি প্রোটিন বার বানাচ্ছিল সে আগে টেল সেকশনেই থাকতো, কিন্তু সে একজন দক্ষ শেফ হওয়ায় তাকে এই কারখানায় কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। শেফ অটোমেটিক যন্ত্রের সাহায্যে অবিরাম প্রোটিন বার তৈরি করছিল। হঠাৎ কার্টিসের কৌতূহল জাগে। সে প্রোটিন বারের কাঁচামাল রাখা একটি বিশাল কন্টেনারের ভিতরে উকি দেয়, আর ভিতরের দৃশ্য দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ সেই প্রোটিন বারগুলি তৈরি হচ্ছিল অসংখ্য নোংরা পোকামাকড় পিষে। এই দৃশ্য দেখে বমি চলে আসলেও কার্টিস বিষয়টি সঙ্গীদের কাছ থেকে গোপন রাখে। ঠিক তখনই তার চোখে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় ধরা পড়ে। শেফ একটি প্রোটিন বারের ভিতরে ছোট্ট একটি ক্যাপসুল ঢুকিয়ে দিচ্ছে, ঠিক সেই ধরনের ক্যাপসুল যেগুলোর মাধ্যমে এতদিন তাদের কাছে গোপন বার্তা পৌঁছাতো। কার্টিস সঙ্গে সঙ্গেই শেফকে ধরে ফেলে। সে জিজ্ঞাসা করে, এই চিঠিগুলো কি তুমিই পাঠাও? শেফ মাথা নেড়ে উত্তর দেয়, না, একজন অচেনা লোক মাঝে মাঝেই এই ক্যাপসুলগুলো এখানে রেখে যায়। আমি শুধু সেগুলো প্রোটিন বারের ভিতরে ঢুকিয়ে দিই। কার্টিস দ্রুত ক্যাপসুলটি খুলে দেখে ভিতরে মাত্র একটি শব্দ লেখা আছে, জল। গিলিয়াম কিছুক্ষণ চিন্তা করে বলে, সম্ভবত ওই রহস্যময় ব্যক্তি চাইছে হয়তো আমরা ওয়াটার সাপ্লাই সেকশন নিয়ন্ত্রণে নিই।
সেফও জানায় ওই সেকশন আর মাত্র কয়েকটি বগির সামনে, সেখানেই পুরো ট্রেনের পানীয় জল পরিশোধন করা হয়। গিলিয়াম তখন একটি গুরুত্বপূর্ণ বিষয় সবার সামনে তুলে ধরে। সে বলে, জলই হলো এই ট্রেনের সবচেয়ে বড় শক্তি। যদি আমরা ওয়াটার সেকশন দখল করতে পারি তাহলে ধনীদের সবচেয়ে বড় দুর্বলতা আমাদের হাতে চলে আসবে। তখন আর ইঞ্জিন রুম পর্যন্ত যাওয়ার দরকার পড়বে না, শুধু তাদের জলের সরবরাহ বন্ধ করে দিলেই তারা আমাদের সব দাবি মানতে বাধ্য হবে। এই পরিকল্পনা শুনে সবার মনোবল আরও বেড়ে যায়। নামগুং আবার দরজা খুলতে শুরু করে। অবশেষে তারা ওয়াটার সেকশনের সামনে এসে পৌঁছায়। নামগুং যখন দরজার লক খুলছিল ঠিক তখনই ইয়োনা হঠাৎ অস্থির হয়ে ওঠে। সে দরজার খুব কাছে গিয়ে আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে ওঠে আর বলে, দরজা খুলবে না। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দরজাটি খুলে যায় আর দরজার ওই পারে যে দৃশ্য তাদের জন্য অপেক্ষা করছিল তা দেখে সবার রক্ত হিম হয়ে যায়। ওপাশে সারি বেঁধে দাঁড়িয়েছিল অসংখ্য সশস্ত্র গার্ড, তবে এবার তাদের হাতে বন্দুক নয়, ধারালো কুঠার। মনে হচ্ছিল তারা অনেকক্ষণ ধরেই এই মুহূর্তের অপেক্ষায় ছিল। কার্টিস এক মুহূর্তও পিছিয়ে যায় না। সে নিজের অস্ত্র শক্ত করে ধরে সামনের দিকে এগিয়ে যায়। তাকে দেখে তার সঙ্গীরা সাহস ফিরে পায়। পরের মুহূর্তেই শুরু হয় এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ। দুই পক্ষই কুঠার, ছুরি ও লোহার রড দিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। ট্রেনের সরু বগি মুহূর্তের মধ্যে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। রক্তে ভেসে যেতে থাকে মেঝে। একদিকে কার্টিস ও তার সঙ্গীরা, অন্যদিকে ধারালো কুঠার হাতে দাঁড়িয়ে থাকা অসংখ্য গার্ড। গার্ডদের সংখ্যা অনেক বেশি হলেও কার্টিসের দল পিছু হাঁটার মানুষ ছিল না। তারা প্রাণপণে লড়াই চালিয়ে যেতে থাকে। ঠিক তখনই হঠাৎ ট্রেনের এক কর্মকর্তা সেখানে এসে লাউডস্পিকারে চিৎকার করে বলে, সবাই থেমে যাও, আমরা এখনই ইয়েকাটেরিনা ব্রিজ পার হতে যাচ্ছি। অদ্ভুতভাবে কথাটি শোনা মাত্রই দুই পক্ষই থামিয়ে দেয় লড়াই। এরপর গার্ডেরা সবাই একসঙ্গে উল্টো দিক থেকে কাউন্টডাউন শুরু করে। কাউন্টডাউন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেনটি প্রবেশ করে বিখ্যাত ইয়েকাটেরিনা ব্রিজে। সব গার্ড একসঙ্গে চিৎকার করে ওঠে, হ্যাপি নিউ ইয়ার। কার্টিস ও তার বন্ধুরা অবাক হয়ে যায়। আসলে ট্রেনটি নির্দিষ্ট গতিতে চলত, তাই প্রতি বছর ঠিক বছরের শেষ মুহূর্তে এই ট্রেনটি এই ব্রিজ অতিক্রম করত। এভাবেই ট্রেনের মানুষ বুঝতে পারত নতুন বছর শুরু হয়ে গেছে। কিন্তু এই নতুন বছর তাদের জন্য আনন্দের নয়, বরং নতুন বিপদের বার্তা নিয়ে আসত। কারণ প্রতি বছর এই ব্রিজের উপর বিশাল বরফের স্তর জমে যেত। ট্রেন সেই বরফ ভেঙে এগিয়ে যাওয়ার সময় প্রচণ্ড ঝাঁকুনি সৃষ্টি হতো। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি বরফের পাহাড়ে ধাক্কা দেয়। প্রচণ্ড শব্দে বরফ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তীব্র ঝাঁকুনিতে সবাই ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। কিন্তু সেই সময় নামগুং সম্পূর্ণ অন্যদিকেই ব্যস্ত ছিল। সে নিজের মেয়ে ইয়োনাকে জানালার বাইরে বরফে ঢাকা পৃথিবী দেখাচ্ছিল। ইয়োনো দেখছিল বাইরের পর্বতগুলোকে, আর নামগুং যেন কোনো হিসাব কষছিল। কিছুক্ষণ পর ট্রেন নিরাপদে ব্রিজ পার হয়ে যায়। ঝাঁকুনি থামতেই আবার শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। কুঠারের আঘাতে একের পর এক মানুষ মাটিতে লুটিয়ে পড়তে থাকে। ঠিক তখনই ঘটনাস্থলে উপস্থিত হয় ম্যাসন। সে গার্ডদের লড়াই থামিয়ে কার্টিসের উদ্দেশ্যে বলে ওঠে, তোমাদের মতো নিচু শ্রেণীর মানুষদের আমাদের মহান উইলফোর্ড আশ্রয় দিয়েছিল, ক্ষুধায় মরতে থাকা মানুষদের খাবার দিয়েছিল, অথচ তোমরাই আমাদের বিরুদ্ধে আজ বিদ্রোহ করছো। আর এর শাস্তি হিসেবে তোমাদের প্রায় ৭৪% মানুষকে হত্যা করা হবে। ম্যাসনের কথা শেষ হতেই কার্টিস প্রচণ্ড রেগে যায়। সে নিজের হাতে থাকা কুঠারটি সজোরে ম্যাসনের দিকে ছুঁড়ে মারে, কিন্তু একজন গার্ড তাকে বাঁচিয়ে নেয়। ম্যাসন রেগে চিৎকার করে ওঠে, এবার তোমরা সবাই মরবে। এই বলে গার্ডেরা একে একে বিশেষ নাইট ভিশন গগলস পরে নেয়। কার্টিসের দল কিছুই বুঝতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে ট্রেনটি এক দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গে প্রবেশ করে। চারিদিকে নেমে আসে ঘন অন্ধকার। গার্ডেদের চোখে নাইট ভিশন থাকায় তারা অন্ধকারে স্পষ্ট দেখতে পাচ্ছিল। অন্যদিকে কার্টিসদের চোখে শুধু ঘন অন্ধকারই ছিল। সুযোগ বুঝে গার্ডেরা একের পর এক মানুষকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করতে শুরু করে। চারিদিকে শুধু মানুষের চিৎকারই শোনা যাচ্ছিল। কার্টিস কিছুই দেখতে পাচ্ছিল না। সে অন্ধকারের মধ্যেই অস্ত্র চালাতে থাকে। তার অনেক সঙ্গীরাই মুহূর্তের মধ্যেই মারা যায়। পরিস্থিতি বুঝে কার্টিসও চিৎকার করে ওঠে, পিছনে খবর পাঠাও, আমাদের মশাল দরকার। তার কথা একের পর এক বগি পেরিয়ে পিছনের মানুষের কাছে পৌঁছে যায়। ঠিক তখনই সেই ব্যক্তিটি, যার হাত ম্যাশন বরফে জমিয়ে ভেঙে দিয়েছিল, নিজের যন্ত্রণাকে উপেক্ষা করে একটি জ্বলন্ত মশাল হাতে নিয়ে সামনে ছুটে আসে। তার পিছনে আরও অনেক মানুষ মশাল নিয়ে এগিয়ে আসে। মুহূর্তের মধ্যেই পুরো বগি আগুনের আলোয় আলোকিত হয়ে ওঠে। এবার পরিস্থিতি বদলে যায়। গার্ডেদের বাড়তি সুবিধা শেষ হয়ে যায়। আলো ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে কার্টিস ও তার সঙ্গীরা নতুনভাবে আবার লড়াই শুরু করে। একের পর এক গার্ডকে তারা মেরে ফেলে। নিজেদের পরাজয় বুঝতে পেরে ম্যাসন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কার্টিস তার দিকে একটি ছুরি ছুঁড়ে মারে। ছুরিটি ম্যাসনের পায়ে গিয়ে লাগে। সে মাটিতে পড়ে গেলেও হামাগুড়ি দিয়ে দরজা বন্ধ করা সুইচের দিকে এগোতে থাকে। কার্টিস দ্রুত তাকে থামানোর জন্য ছুটে যায়।
ঠিক সেই মুহূর্তে পিছন থেকে ভেসে আসে একটি অসহায় চিৎকার, কার্টিস আমাকে বাঁচাও। এডগারের গলায় একজন গার্ড ছুরি ধরে রেখেছিল। কার্টিস একেবারে থেমে যায়। একদিকে তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীর জীবন, অন্যদিকে ম্যাসনকে আটকানোর সুযোগ। সে এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে ম্যাসনের দিকে ছুটে যায়। পরের মুহূর্তেই গার্ডটি এডগারের গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে দেয়। কার্টিসের চোখে তখন রাগ আর অপরাধবোধ একসঙ্গে জ্বলে ওঠে। এদিকে মৃত্যু ভয়ে আতঙ্কিত ম্যাসন অবশেষে গার্ডেদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। গার্ডেরা তার কথা মতো অস্ত্র ফেলে দেয়। কার্টিস ও তার সঙ্গীরা সবাইকে বন্দি করে ফেলে। অবশেষে বহু রক্তক্ষয়ের পর ওয়াটার সেকশনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে চলে আসে। কার্টিস ম্যাসনের কলার চেপে ধরে বলে, উইলফোর্ডকে এখানে ডাক, নইলে তোকে মেরে ফেলবো, আর পুরো ট্রেনে জলের সরবরাহ বন্ধ করে দেব। ম্যাসন হালকা হেসে তাকে বলল, তোমাদের একটা বড় ভুল হয়ে গেছে। এই সেকশনে শুধু জল পরিশোধন করা হয়, জলের উৎস আরও সামনে, তাই জল বন্ধ করলে উইলফোর্ডকে বাধ্য করতে পারবে না। তবে যদি আমাকে বাঁচিয়ে রাখো, আমি নিজেই তোমাদের ইঞ্জিন রুম পর্যন্ত পৌঁছে দিতে পারবো। কার্টিস কিছুক্ষণ ভেবে তার কথায় রাজি হয়। এরপর সে গিলিয়ামের দিকে তাকিয়ে বলে, আপনি বাকিদের নিয়ে এখানে থাকুন, আমি ম্যাসনকে সঙ্গে নিয়ে সামনে এগোচ্ছি। ইঞ্জিন দখল করতে পারলেই আপনাদের খবর পাঠাবো। গিলিয়াম মাথা নেড়ে তাকে শান্তভাবে বলে, একটা কথা মনে রেখো, উইলফোর্ডকে ধরার সঙ্গে সঙ্গে তার জিভ কেটে দেবে, তাকে একটা কথাও বলার সুযোগ দেবে না। কার্টিস তার কথায় কোনো উত্তর দেয় না। সে ম্যাসন, নামগুং, ইয়োনা এবং কয়েকজন সঙ্গীকে নিয়ে ট্রেনের সামনের দিকে এগিয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় ধনী মানুষেদের বিলাসবহুল জগৎ। টেল সেকশনের মানুষ যেখানে দিনের পর দিন পোকামাকড় দিয়ে তৈরি প্রোটিন খাবার খেয়ে বেঁচে থাকত, সেখানে সামনের বগিগুলো ছিল সম্পূর্ণ আলাদা। প্রথমে তারা একটি বিশাল গ্রিনহাউস সেকশনে পৌঁছায়, যেখানে তাজা শাকসবজি, ফলমূল ও নানান ধরনের গাছপালা চাষ করা হতো। পুরো পরিবেশ ছিল সবুজে ভরা। এরপর তারা একটি ফিশ অ্যাকোরিয়াম সেকশনে পৌঁছায়, যেখানে জীবন্ত মাছ পালন করা হচ্ছিল, যাতে ধনী যাত্রীরা সবসময় টাটকা মাছ খেতে পারে। এর পাশেই ছিল একটি মিট প্রসেসিং সেকশন, যেখানে বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করা হতো। এইসব দেখে কার্টিসের সঙ্গীরা অবাক হয়ে যায়। একই ট্রেনে বসবাস করেই দুই শ্রেণীর মানুষের জীবনযাত্রার পার্থক্য যেন আকাশ আর পাতাল। এরপর তারা পৌঁছায় একটি স্কুল সেকশনে। ভিতরে ছোট ছোট বাচ্চারা সুন্দর পোশাক পরে ক্লাস করছিল। একজন গর্ভবতী শিক্ষিকা তাদের পড়াচ্ছিল। চারিদিকের দেওয়াল জুড়ে উইলফোর্ডের ছবি। টেলিভিশনের পর্দায় দেখানো হচ্ছিল উইলফোর্ডের জীবনী। শিক্ষক বাচ্চাদের বোঝাচ্ছিলেন, ছোটবেলা থেকেই উইলফোর্ড খেলনা ট্রেন নিয়ে খেলতে ভালোবাসতেন। বড় হয়ে তিনি উইলফোর্ড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন এবং এই চিরচলমান ইঞ্জিনটি আবিষ্কার করেন। আইস এজ শুরু হওয়ার আগে পৃথিবীর মানুষ তার আবিষ্কারকে হাস্যকর বলে মনে করেছিল, আর আজ সেই ট্রেনটিই মানবজাতির শেষ আশ্রয়। এরপর শিক্ষিকা সবাইকে একসঙ্গে বলতে বলে, উইলফোর্ড চিরজীবী হোক, উইলফোর্ড আমাদের দেবতা। ছোটবেলা থেকেই এই বাচ্চাদের শেখানো হয়েছে। তারা অন্ধ ভক্তের মতো উইলফোর্ডকে ভগবান মনে করছে। ঠিক তখনই একজন কর্মচারী একটি ঝুড়ি ভর্তি ডিম নিয়ে ক্লাসে প্রবেশ করে। ডিম দেখে সব শিশুরাই আনন্দে চিৎকার করে ওঠে, কারণ নতুন বছরের বিশেষ উপলক্ষে বছরে মাত্র একবার তাদের ডিম খাওয়ার সুযোগ দেওয়া হতো। লোকটি ওই শিক্ষিকার হাতে একটি ঝুড়ি তুলে দেয়। এরপর উপস্থিত সবাইকে একটি করে ডিম দেয়। অবাক করার বিষয় হলো, কার্টিসকেও একটি ডিম দেওয়া হয়। কার্টিস ডিমটি ভাঙতেই ভিতরে একটি ছোট্ট ক্যাপসুল দেখতে পায়। সে দ্রুত সেটি খুলে দেখে। ভিতরে লেখা ছিল ব্লাড, মানে রক্ত। কিন্তু এই কথাটির মানে বোঝার আগেই ডিম বিতরণ করা লোকটি আচমকা ঝুড়ির ভিতর থেকে একটি বন্দুক বার করে কার্টিসের সঙ্গীদের উপর গুলি চালাতে শুরু করে। ঠিক একই সময়ে শিক্ষিকাও নিজের ঝুড়ির ভিতর থেকে একটি বন্দুক বার করে ফেলে। কয়েক সেকেন্ডের মধ্যেই কার্টিসের একজন সঙ্গী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পুরো স্কুল সেকশন মুহূর্তের মধ্যেই যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। বাচ্চারা আতঙ্কে চিৎকার করতে থাকে। কার্টিস ও তার বাকি সঙ্গীরা লুকানোর চেষ্টা করে। এক পর্যায়ে কার্টিসের একজন সঙ্গী একটি ছুরি মারে। ছুরিটি সরাসরি শিক্ষকের গলায় গিয়ে লাগে, আর সে সেখানেই মারা যায়। অন্যদিকে ডিম নিয়ে আসা লোকটি এখনও গুলি চালিয়ে যাচ্ছিল। তখনই ম্যাসন একটি বন্দুক পেয়ে যায়, কিন্তু ম্যাসন গুলি চালানোর আগেই কার্টিস তার হত্যা করে দেয়। এদিকে একই সময়ে ট্রেনের পিছনে ওয়াটার সেকশনে আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। সে নিজের ঝুড়ি উল্টে দেয়। ভিতর থেকে বেরিয়ে আসে অসংখ্য বন্দুক। মুহূর্তের মধ্যেই বন্দি গার্ডেরা আবার সশস্ত্র হয়ে ওঠে। তারা কার্টিসের সঙ্গীদের উপর আবার হামলা চালায়। ওয়াটার সেকশন আবারও রক্তে ভিজে যায়। এরপর স্কুল সেকশনে টিভিটি হঠাৎ চালু হয়ে যায়। সেখানে সরাসরি সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছিল। কার্টিস নিজের চোখের সামনে দেখে গার্ডেদের নেতা নির্মমভাবে গিলিয়ামকে হত্যা করছে। যে মানুষটি তাকে এই বিদ্রোহ করার সাহস দিয়েছিল, যে মানুষটি সবসময় তাকে পথ দেখিয়েছিল, সে মানুষটি এখন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছে। এই দৃশ্য দেখে কার্টিস প্রচণ্ড রেগে যায়। সে মাটিতে পড়ে থাকে একটি বন্দুক তুলে নেয়
তারপর নামগুং, ইয়োনো এবং বেঁচে থাকা কয়েকজনকে নিয়ে দ্রুত সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু গার্ডেরা তাদের পিছু ছাড়ে না, তাদের ধরার চেষ্টা করে। সামনের দিকে তারা আরও কয়েকটি বিলাসবহুল সেকশন অতিক্রম করে। এক জায়গায় ধনী যাত্রীরা আরাম করে স্পা উপভোগ করছিল, তাদের চারিপাশে যেন কোনো যুদ্ধই চলছে না। ঠিক সেই সময় স্পা সেকশনের গার্ডেদের নেতা আবার কার্টিসের সামনে এসে পড়ে। সে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। কার্টিসের বাকি সঙ্গীরাও একে একে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। শেষ পর্যন্ত জীবিত থাকে মাত্র 3 জন, কার্টিস, নামগুং এবং ইয়োনা। তারা মরিয়া হয়ে পাল্টা আক্রমণ চালায়। এক পর্যায়ে গার্ডেদের নেতাকে হত্যা করতে সক্ষম হয় তারা। এরপর তারা সামনে এগিয়ে পৌঁছায় একটি নাইট ক্লাব সেকশনে। সেখানে ধনী যাত্রীরা মাদকাসক্ত অবস্থায় নাচ গান আর উন্মুক্ত পার্টি করছিল। মনে হচ্ছিল ট্রেনের একদিকে যে রক্তের নদী বয়ে যাচ্ছে তার কোনো খবরই তাদের কাছে নেই। নামগুং ও ইয়োনা সুযোগ বুঝে সেখান থেকে প্রচুর নেশার ট্যাবলেট সংগ্রহ করে। এছাড়াও তারা কিছু গরম পোশাকও নিয়ে নেয়, কারণ নামগুংয়ের মাথায় তখন অন্য কিছু পরিকল্পনা ঘুরপাক খাচ্ছিল। অবশেষে কার্টিস, নামগুং এবং ইয়োনা ট্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে পৌঁছায়, মূল ইঞ্জিনের কেবিনের সামনে। মাত্র একটি দরজার ওই পারে রয়েছে সেই ব্যক্তি উইলফোর্ড, যার বিরুদ্ধে কার্টিস গত 17 বছর ধরে প্রতিশোধের আগুন বুকে নিয়ে বেঁচে আছে। ঠিক তখনই ইয়োনা অতিরিক্ত নেশার ট্যাবলেট খাওয়ার কারণে সেখানেই অজ্ঞান হয়ে যায়। কার্টিস রেগে গিয়ে দরজার উপর একের পর এক আঘাত করতে থাকে। সে নামগুংকে বলে, দ্রুত দরজাটি খোলো, আমি আজই উইলফোর্ডের সব কিছু শেষ করে দেব। কিন্তু নামগুং তাকে শান্ত হতে বলে। সে জিজ্ঞাসা করে, কার্টিস, তুমি উইলফোর্ডের কাছে পৌঁছানোর জন্য এতটা মরিয়া কেন? প্রশ্নটি শুনে কার্টিস কিছুক্ষণ শান্ত হয়ে যায়। তারপর ধীরে ধীরে তার অতীতের সব ভয়ঙ্কর স্মৃতিগুলো বলতে শুরু করে। সে বলে, তুমি কখনো টেল সেকশনে থাকোনি, তাই আমাদের জীবন কেমন ছিল সেটা তুমি বুঝতে পারবে না। আইস এজ শুরু হওয়ার পর হাজার হাজার মানুষ প্রাণ বাঁচানোর জন্য এই ট্রেনে উঠেছিল। প্রথম দিন উইলফোর্ড আমাদের আশ্রয় দিয়েছিল ঠিকই, কিন্তু পরদিনই তার গার্ডেরা এসে আমাদের সমস্ত খাবার ও জল কেড়ে নেয়। তারপর আমাদের ওপর পশুর মতো ট্রেনের পিছনের অংশে বন্দি করে রাখে। দিনের পর দিন না খেয়ে থাকতে থাকতে মানুষ পাগল হয়ে যায়। একসময় বেঁচে থাকার জন্য মানুষ মানুষকে খেতে শুরু করে। কথাগুলো বলতে বলতে কার্টিসের গলা কেমন কেঁপে ওঠে। সে আবারও বলতে শুরু করে, সেই সময় একজন মা তার ছোট্ট শিশুকে লুকিয়ে রেখেছিল, কিন্তু আমি সেই মাকে হত্যা করেছিলাম। আমি শিশুটিকে কেড়ে নিয়ে এসেছিলাম যাতে আমরা তাকে রান্না করে খেতে পারি। ঠিক তখনই একজন বৃদ্ধ আমাদের সামনে এসে দাঁড়ান। তিনি আমার হাত থেকে ছুরিটা নিয়ে নিজের হাতটাই কেটে ফেলেন। তারপর সেই কাটা হাত আমাদের সামনে বাড়িয়ে দিয়ে বলেন, যদি খেতেই হয় তাহলে আমার হাত খাও, কিন্তু ওই শিশুটিকে ছেড়ে দাও। তার এই আত্মত্যাগ দেখে আমাদের কারোর আর সেই শিশুটিকে হত্যা করার সাহস হয়নি। আর সেই বৃদ্ধ মানুষটি আর কেউ নয়, সে হলো গিলিয়াম। আর যে শিশুটিকে আমরা খেতে যাচ্ছিলাম সে হলো এডগার। আমি আজও নিজেকে ক্ষমা করতে পারিনি, কারণ এডগারের মাকে আমি নিজের হাতে হত্যা করেছিলাম। প্রায় 1 মাস আমাদের অনাহারে রাখার পর উইলফোর্ড আমাদের জন্য পোকামাকড় দিয়ে তৈরি একটি প্রোটিন বার পাঠায়, আর আমরা এই 17 বছর ধরে সেটাই খেয়ে বেঁচে আছি। তাই এত বছর ধরে আমাদের জীবনের একটাই লক্ষ্য, উইলফোর্ডকে হত্যা করা। সব কথা শুনে নামগুং শান্তভাবে বলে, কার্টিস, আমি দরজা খুলতে চাই ঠিকই, কিন্তু উইলফোর্ডের কেবিনের দরজা নয়। আমি খুলতে চাই বাইরে সেই দরজাটা, যেটা 18 বছর ধরে বন্ধ রয়েছে। কার্টিস অবাক হয়ে তার দিকে তাকায়। তুমি কি পাগল হয়ে গেছো? বাইরে বেরোলেই তো আমরা বরফে জমে মারা যাব। নামগুং জানালার দিকে তাকিয়ে হালকা হাসে। গত 18 বছর ধরে আমি প্রতি বছর ইয়াকাটেরিনা ব্রিজের পাশে একটি বিধ্বস্ত বিমান লক্ষ্য করেছি। প্রথম দিকে বিমানের শুধু লেজ দেখা যেত। প্রতি বছর বরফ একটু একটু করে গলছে। এবার আমি বিমানের অর্ধেকেরও বেশি অংশ দেখতে পেরেছি। এর মানে বাইরের পৃথিবী বদলাতে শুরু করেছে। এখন আর আগের মতো প্রাণঘাতী ঠান্ডা নেই। যদি আমরা গরম পোশাক পরে বাইরে যাই তাহলে হয়তো বেঁচে থাকতে পারবো। কার্টিস তার কথা বিশ্বাস করতে পারে না। তার কাছে মনে হয় অতিরিক্ত নেশার কারণে নামগুং হয়তো ভুলভাল বকছে। এদিকে নামগুং ইতিমধ্যেই নিজের সংগ্রহ করা সমস্ত নেশার ট্যাবলেটগুলি একসঙ্গে জোড়া লাগিয়ে একটি শক্তিশালী বিস্ফোরক তৈরি করে ফেলেছে, কারণ এই ট্যাবলেটগুলো অত্যন্ত দাহ্য পদার্থ ছিল। সে পরিকল্পনা করে ট্রেনের বাইরের দরজা উড়িয়ে দেবে, কিন্তু বিস্ফোরণ ঘটানোর জন্য তার কাছে একটিমাত্রই দেশলাইয়ের কাঠি ছিল, আর সেটি ছিল কার্টিসের কাছে। কার্টিস কোনোভাবেই দেশলাই দিতে রাজি হয় না। ঠিক তখনই ইঞ্জিন কেবিনের দরজা খুলে যায়। ভিতর থেকে বেরিয়ে আসে সেই রহস্যময় মহিলাটি, যে শুরুতে টেল সেকশন থেকে 2টি শিশুকে তুলে নিয়ে গিয়েছিল। কোনো কথা না বলে সে নামগুংকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর শান্ত গলায় কার্টিসকে বলে, মিস্টার উইলফোর্ড তোমার জন্য অপেক্ষা করছে, তিনি তোমাকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছে। এই বলে সে কার্টিসকে ইঞ্জিন কেবিনের ভিতরে নিয়ে যায়। দরজাটি আবার বন্ধ হয়ে যায়। অবশেষে বহু বছরের প্রতীক্ষার পর কার্টিস মুখোমুখি হয় উইলফোর্ডের,
কিন্তু আশ্চর্যের বিষয়, উইলফোর্ডকে দেখে মোটেও কোনো নিষ্ঠুর শাসকের মতো মনে হয় না। সে খুবই শান্তভাবে রান্না করছিল। কার্টিসকে দেখে সে হাসি মুখে বলে, ওয়েলকাম কার্টিস, টেল সেকশন থেকে এত দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছ, এটা সত্যি অসাধারণ। তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে। উইলফোর্ডকে শান্ত স্বভাবে দেখে কার্টিস আরও রেগে যায়। সে চিৎকার করে বলে, তোমার কি অধিকার ছিল আমাদের মতো অসহায় মানুষদের নিয়ে এমন নিষ্ঠুর খেলা করার? ধনীদের জন্য বিলাসিতা আর গরিবদের জন্য নরক, এটাই কি তোমার ন্যায় বিচার? উইলফোর্ড না রেগে তাকে শান্তভাবে উত্তর দেয়, দেখো কার্টিস, এই ট্রেনে প্রত্যেকের স্থান আগে থেকেই নির্ধারিত। সম্পদ সীমিত, সবাইকে সমান সুযোগ দেওয়া সম্ভব নয়। এই ট্রেন টিকে আছে ভারসাম্যের উপর। খাবার, জল এবং জনসংখ্যা সবকিছুই ভারসাম্য বজায় রাখা জরুরি, আর সেই ভারসাম্য রক্ষা করতে অনেক সময় কঠোর সিদ্ধান্ত নিতে হয়। কার্টিস স্তব্ধ হয়ে তার কথাই শুনতে থাকে, কিন্তু সে তখনও জানত না উইলফোর্ড এখন এমন একটি সত্য প্রকাশ করতে চলেছিল যা কার্টিসের পুরো পৃথিবীকেই বদলে দেবে। উইলফোর্ড শান্ত গলায় বলতে শুরু করে, এই ট্রেনে টিকে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারসাম্য। এখানে খাবার, জল এবং অন্যান্য সম্পদ সীমিত, তাই জনসংখ্যা নিয়ন্ত্রণ করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। কার্টিস অবাক হয়ে তার দিকেই তাকিয়ে থাকে। উইলফোর্ড বলে, তুমি কি জানতে চাও আমরা কিভাবে এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করতাম? খুবই সহজ। যখনই ট্রেনে মানুষের সংখ্যা বেড়ে যেত, তখনই আমরা একটি বিদ্রোহের পরিকল্পনা করতাম। এটা শুনে কার্টিসের কপাল কুঁচকে যায়। উইলফোর্ড এবার আরও বড় সত্য প্রকাশ করে, একদিকে আমি সামনের বগির মানুষেদের যুদ্ধের জন্য প্রস্তুত করতাম, অন্যদিকে টেল সেকশনের মানুষেদের বিদ্রোহে উস্কে দিত গিলিয়াম। তারপর দুই পক্ষের মধ্যে যুদ্ধ লাগত, অনেক মানুষই মারা যেত, আর এভাবেই ট্রেনের জনসংখ্যায় আবারও ভারসাম্য ফিরে আসত। এই কথা শুনে কার্টিস যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারে না। সে হতবাক হয়ে যায়। গিলিয়াম আপনার সঙ্গে কাজ করত? উইলফোর্ড শান্তভাবে মাথা নাড়ে, হ্যাঁ, গিলিয়াম আর আমি বহু বছর ধরে একসঙ্গে কাজ করছি। তোমরা যে গোপন চিঠিগুলি প্রোটিন বারের ভিতরে পেতে, সেগুলো আমার নির্দেশেই পাঠানো হতো। প্রতিবার যখন মানুষের সংখ্যা বেড়ে যেত, আমি গিলিয়ামকে সংকেত পাঠাতাম, আর সে টেল সেকশনে মানুষের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিত। এভাবেই বছরের পর বছর ধরে সবকিছু পরিকল্পনা মাফিক চলছিল। কার্টিসের চোখের সামনে যেন সবকিছুই ভেঙে পড়ে। যে মানুষটিকে সে নিজের জীবনের সবচেয়ে বড় পথপ্রদর্শক মনে করেছিল, যার জন্য সে নিজের জীবন বাজি রেখেছিল, সেই গিলিয়ামই ছিল উইলফোর্ডের সহযোগী। উইলফোর্ড আবার বলে, গিলিয়ামের সঙ্গে আমার একটি চুক্তি ছিল, সে কখনো টেল সেকশনের মানুষদের সামনের অংশে আসতে দেবে না। কিন্তু এবার তুমি সবকিছুই ভেস্তে দিয়েছ। তুমি নিজের যোগ্যতায় এতদূর চলে এসেছ। তোমার কারণে সামনের বগির অনেক ক্ষতি হয়েছে, তাই সেই ব্যর্থতার মূল্য গিলিয়ামকে নিজের জীবন দিয়ে দিতে হয়েছে। এই সত্য জানার পর কার্টিস সম্পূর্ণ ভেঙে পড়ে। সে বুঝতেই পারছিল না, এতদিন যেটাকে সে স্বাধীনতার লড়াই ভেবেছিল, সেটাই আসলে ছিল পূর্ব পরিকল্পিত একটি খেলা। উইলফোর্ড এবার কার্টিসের দিকে তাকিয়ে হালকা হাসে। সে বলে, আমি এখন বুড়ো হয়ে গেছি, অনেক বছর ধরে এই ট্রেন চালিয়েছি, এবার আমার একজন উত্তরসূরি দরকার। গিলিয়াম আমাকে বহু বছর আগেই বলেছিল তোমার মধ্যে সেই যোগ্যতা আছে, আর আজ আমি নিজের চোখে সেটা দেখে বুঝতে পারলাম সে ভুল বলেনি। কার্টিস চুপ করে থাকে। আমি চাই তুমি আমার পরে এই ট্রেনের নতুন নেতা হও। এই প্রস্তাব শুনে কার্টিস সম্পূর্ণ দ্বিধায় পড়ে যায়। এদিকে কেবিনের বাইরে অন্য ঘটনা চলছিল। নাইট ক্লাব সেকশনে থাকা কয়েকজন নেশাগ্রস্ত ধনী ব্যক্তি নামগুং ও ইয়োনার ওপর হামলা চালায়। নামগুং তাদের সঙ্গে লড়াই করতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে ইয়োনা মরিয়া হয়ে ইঞ্জিন কেবিনের দরজা খোলার চেষ্টা করতে থাকে, কারণ সে জানত দেশলাই কাঠিটি এখনও কার্টিসের কাছেই আছে। অবশেষে অনেক চেষ্টার পর ইয়োনা দরজাটি খুলে ফেলতে সক্ষম হয়। ঠিক সেই মুহূর্তে ভিতর থেকে বন্দুক হাতে সেই হলুদ কোট পরা মহিলাটি বেরিয়ে আসে, কিন্তু ইয়োনো আগেই প্রস্তুত ছিল। সে দরজার আড়াল থেকে বেরিয়ে এসে আঘাত করে মহিলাটিকে হত্যা করে দেয়। এরপর সে দ্রুত কার্টিসের কাছে গিয়ে দেশলাই কাঠিটি চায়, কিন্তু কার্টিস তখনও গভীর চিন্তায় ডুবেছিল। এক মুহূর্তের জন্য সে সত্যিই ট্রেনের দায়িত্ব গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে ইয়োনাকে থামিয়ে দেয়। ঠিক তখনই ইয়োনোর চোখে পড়ে মেজের দিকে। সে লক্ষ্য করে মেজের নিচ থেকে অদ্ভুত ধরনের শব্দ আসছে। কৌতূহলবশত সে একটি চামচ দিয়ে মেঝের একটি ধাতব পাত খুলতে শুরু করে, আর পাতটি সরাতেই নিচের দৃশ্য দেখে সে এবং কার্টিস দুজনেই স্তব্ধ হয়ে যায়। মেঝের নিচে একটি ছোট্ট ছেলে অত্যন্ত সংকীর্ণ জায়গায় বসে ট্রেনের যান্ত্রিক অংশ হাত দিয়ে চালিয়ে যাচ্ছে। সে যেন কোনো যন্ত্রাংশের পরিবর্তে নিজেই একটি জীবন্ত মেশিনে পরিণত হয়েছে। কার্টিস সঙ্গে সঙ্গে বুঝতে পারে এটাই সেই শিশু যাকে শুরুতে টেল সেকশন থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। উইলফোর্ড শান্ত গলায় বলে, অবাক হয়েছ? এই ইঞ্জিনের কিছু যন্ত্রাংশ বহু বছর আগেই নষ্ট হয়ে গেছে। এখন নতুন যন্ত্রাংশ তৈরি করার কোনো উপায় নেই, তাই ছোট ছোট বাচ্চাদের দিয়ে সেই কাজ করানো হয়।
তাদের শরীর ছোট হওয়ায় তারা সহজেই এই সরু জায়গাগুলোর ভিতরে ঢুকতে পারে। তোমাদের টেল সেকশনে তো অনেক শিশু জন্মায়, তাই আমাদের প্রয়োজনীয় শিশু সেখান থেকেই নিয়ে আসতে হয়। উইলফোর্ডের মুখ থেকে কথাগুলো শুনে কার্টিসের সমস্ত দ্বিধা মুহূর্তেই দূর হয়ে যায়। সে বুঝতে পারে এই মানুষটির হাতে ট্রেনের ভবিষ্যৎ তুলে দেওয়া মানে আরও অসংখ্য নিরীহ শিশুর জীবন নষ্ট হওয়া। প্রচণ্ড রেগে গিয়ে সে উইলফোর্ডের উপর ঝাঁপিয়ে পড়ে এবং সে তাকে নির্মমভাবে আঘাত করতে থাকে, আর অবশেষে উইলফোর্ড সেখানেই মারা যায়। ঠিক সেই মুহূর্তে কার্টিস নিজের একটি হাত ইঞ্জিনের ভিতরে ঢুকিয়ে দেয়। চলন্ত যন্ত্রের ভিতর থেকে শিশুটিকে টেনে বার করার চেষ্টা করতে থাকে। প্রচণ্ড চাপে তার হাত মেশিনে পিষ্ট হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু তবুও সে শিশুটিকে জীবন্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে ইয়োনা দেশলাই কাঠিটি জ্বালিয়ে নামগুঙ্গের তৈরি বিস্ফোরণে আগুন ধরিয়ে দেয়। সে উদ্ধার করা শিশুটিকে শক্ত করে জড়িয়ে ধরে ইঞ্জিন কেবিনের নিরাপদ অংশে আশ্রয় নেয়। বিস্ফোরণের ঠিক আগে নামগুং তাড়াতাড়ি কেবিনের দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু দরজার নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় সেটি আর বন্ধ হয় না। পরিস্থিতি বুঝে কার্টিস এবং নামগুং নিজের শরীর দিয়ে ইয়োনা এবং শিশুটিকে ঢেকে দেয়, আর পরের মুহূর্তে ভয়াবহ এক বিস্ফোরণে পুরো ট্রেন কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতায় ইঞ্জিন কেবিনের দরজা এবং আশপাশের বগিগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তবে আশ্চর্যের বিষয়, ট্রেনের মূল ইঞ্জিন তখনও সচল ছিল এবং আগের মতোই সর্বোচ্চ গতিতে ছুটে চলছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ট্রেনটি একটি বিশাল বরফে ঢাকা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিল। বিস্ফোরণের প্রচণ্ড কম্পনে পাহাড়ে জমাট বাঁধা বরফ কেঁপে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যে শুরু হয় এক ভয়াবহ তুষার ধস। পাহাড় থেকে নেমে আসা বিশাল বরফের স্তূপ প্রচণ্ড বেগে চলন্ত ট্রেনের উপর আছড়ে পড়ে। এত বড় ধাক্কা সামলাতে না পেরে ট্রেনটি রেললাইন থেকে ছিটকে যায়। সামনের অংশ নিয়ন্ত্রণ হারিয়ে একটি টানেলের ভিতরে ঢুকে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, আর পিছনের অংশটি কয়েকশো ফুট নিচে গভীর খাদে গিয়ে আছড়ে পড়ে। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই মানবজাতির শেষ আশ্রয় বলে পরিচিত সেই ট্রেনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় ট্রেনে থাকা প্রায় সব মানুষেরই মৃত্যু হয়ে যায়। উইলফোর্ড, ম্যাসন, গার্ডেরা, ধনী যাত্রীরা কেউই বাঁচতে পারেনি। কার্টিস এবং নামগুংও নিজের জীবন উৎসর্গ করে দেয়। তবে তাদের এই আত্মত্যাগ বৃথা যায়নি, কারণ তারা নিজে মারা গিয়ে বিস্ফোরণের আঘাত থেকে রক্ষা করেছিল ইয়োনা এবং ছোট্ট শিশুটিকে। অনেকক্ষণ পর ধ্বংসস্তূপের ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে দুজন জীবিত মানুষ। একজন নামগুংয়ের মেয়ে ইয়োনা, অন্যজন সেই ছোট্ট ছেলেটি যাকে ইঞ্জিনের ভিতর থেকে উদ্ধার করা হয়েছিল। তারা গরম পোশাক পরে সতর্কভাবে ট্রেনের ধ্বংসাবশেষ থেকে বাইরে বেরিয়ে আসে। চারিদিকে শুধু বরফ আর শান্ত পরিবেশ। মানব সভ্যতা শেষ স্মৃতিটুকুও যেন মুহূর্তের মধ্যে হারিয়ে গেছে। ইয়োনা কিছুক্ষণ চারিদিকে তাকিয়ে থাকে। হঠাৎ দূরের একটি পাহাড়ের দিকে তার চোখ যায়, যেখানে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে একটি সাদা মেরু ভাল্লুক। ইয়োনা অবাক হয়ে সেই দিকেই তাকিয়ে থাকে, এবং এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি মেরু ভাল্লুক কেবল তখনই বেঁচে থাকতে পারে যখন তার আশেপাশের পরিবেশ বসবাসের উপযোগী হয়। অর্থাৎ পৃথিবী পুরোপুরি মৃত নয়, প্রকৃতি আবারও ধীরে ধীরে নিজের ভারসাম্য ফিরে পাচ্ছে। তাহলে নামগুংয়ের অনুমানই সঠিক ছিল। বরফে ঢাকা পৃথিবী আবার বদলাতে শুরু করেছে। বাইরের পরিবেশ আর আগের মতো প্রাণঘাতী নয়। মানুষের আবার নতুন করে বেঁচে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। ইয়োনা ছোট্ট ছেলেটির হাত শক্ত করে ধরে। তারপর তারা দুজনে অজানা ভবিষ্যতের উদ্দেশ্যে বরফের বিস্তীর্ণ প্রস্তর পেরিয়ে হাঁটতে শুরু করে। তাদের সামনে কি অপেক্ষা করছে তারা কেউই জানে না, কিন্তু দীর্ঘ 18 বছরের অন্ধকার, অত্যাচার এবং বন্দি জীবনের পর এই প্রথম তারা সত্যিকারের মুক্ত পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছে। এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই সিনেমাটি শুধু একটা অ্যাকশন এবং সায়েন্স ফিকশন সিনেমা নয়, এটি শ্রেণী বৈষম্য, ক্ষমতার অপব্যবহার, সামাজিক অসাম্য, মানবিকতা এবং আশার এক শক্তিশালী প্রতীক। ট্রেনটি এখানে একটি ক্ষুদ্র সমাজের রূপ, যেখানে ধনী ও দরিদ্রের বৈষম্য, ক্ষমতাবানদের নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের সংগ্রাম অত্যন্ত বাস্তবভাবে তুলে ধরা হয়েছে। মুভির শেষ দৃশ্যে ইয়োনা এবং শিশুটির বেঁচে থাকাই বোঝায় যত বড় বিপর্যয় আসুক না কেন, মানবজাতির আশা কখনো পুরোপুরি শেষ হয়ে যায় না। এখন বলুন তো, আপনি যদি কার্টিসের জায়গায় থাকতেন তাহলে কি করতেন? উইলফোর্ডের প্রস্তাব গ্রহণ করতেন, ট্রেনটির নতুন নেতা হতেন, নাকি সবকিছু ধ্বংস করে নতুন একটি পৃথিবীর আশা খুঁজতেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকম মুভি এক্সপ্লেন দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।